প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব রসায়নের বেসিক অংশ নিয়ে। এটা স্পেসিফিক্যালি কোনো অধ্যায়ের না, কিন্তু রসায়নের বিভিন্ন অধ্যায়গুলো পড়তে গিয়ে এই টপিকগুলো কাজে লাগে। প্রথম হচ্ছে কি সংকেত গঠন। আমরা দেখব বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার সময় আমরা সংকেত না পারার কারণে রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারি না, যার কারণে রসায়নটা আমাদের তেমন একটা ভালো লাগে না, পড়তে পড়ার সময় ফিল পাই না। তো তুমি যদি রসায়নের এই সংকেতগুলো জানতে পারো, আজকে ক্লাসটা যদি সম্পূর্ণ করো, তাহলে ইনশাআল্লাহ সংকেত রিলেটেড যত সমস্যা আছে সমস্যা কোনো দূর হয়ে যাবে এবং রসায়নটা তোমার আশা করি আস্তে আস্তে ইজি মনে হবে আর কি। তো আজকের ক্লাসটা করার পর এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু তুমি আবার ভুলে যাবা। এখন আজকের বিষয় হচ্ছে কি সংকেত গঠন। সংকেত জিনিসটা কি? সংকেত জিনিসটা হচ্ছে গিয়া কোন যৌগের সংক্ষিপ্ত প্রকাশ। যেমন সংকেতের মাধ্যমে জানা যায় কি কি জানা যায়, দেখো এই যে এই যৌগটার নাম হচ্ছে গিয়া সালফিউরিক অ্যাসিড। সংকেতের মাধ্যমে আমরা জানতে পারতেছি এই যৌগের মধ্যে কি কি মৌল আছে, যেমন হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। শুধু তাই না, আমরা এখানে জানতে পারতেছি কোন মৌলের কয়টা পরমাণু আছে। ওই যেমন হাইড্রোজেনের এখানে 2টা পরমাণু আছে, সালফারের একটা আছে, অক্সিজেনের কয়টা আছে? 4টা আছে। অর্থাৎ সংকেতের মাধ্যমে কোন যৌগ কি কি মৌল দিয়ে এবং তার কয়টি পরমাণু আছে, কিভাবে কানেক্টেড আছে, এগুলো আমরা সহজেই জানতে পারবো আর কি। তো আমরা দেখি, প্র্যাকটিস করতে থাকি। প্রথমেই আমরা জানি এই পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে কত? 118টি। 118টি মৌলের মধ্যে শুধুমাত্র এই কয়টা মৌল, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা অক্সিজেনের অংশ, ওজোন, ফসফরাস, সালফার, আর আছে হচ্ছে গিয়ে গ্রুপ 17 এর মৌল যেগুলো, এগুলো হচ্ছে গিয়ে হ্যালোজেন। আমরা জানি গ্রুপ 17 কমন প্রকাশ করা হয় X দিয়ে। এই মৌলগুলোই বহু পরমাণুক। বহু পরমাণুক মানে হচ্ছে গিয়া এই যে তিনটা হচ্ছে গিয়ে দ্বিপরমাণুক, এই তিনটা হচ্ছে দ্বিপরমাণুক। এটা ত্রিপরমাণুক, এটা চতুর্পরমাণুক, এটা হচ্ছে কি অষ্টপরমাণুক। আর হ্যালোজেন সবগুলো হচ্ছে গিয়ে দ্বিপরমাণুক। মানে হচ্ছে গিয়া তাদের অণুর সংকেত গঠনের মধ্যে এভাবে লিখতে হবে তোমাকে। কিন্তু এই কয়টা ব্যতীত 118টা মৌলের যে বাকি মৌলগুলো আছে, লাইক তুমি দেখো যে সোডিয়াম, আমি তোমাকে যদি বলি সোডিয়ামের সংকেত লিখো, এটাই লিখবা, সোডিয়ামের প্রতীক এটাই। তবে এগুলোর ক্ষেত্রে সাধারণত অণু হয় না বাকিগুলোর ক্ষেত্রে। কিন্তু এই যে হাইড্রোজেনের যদি অণু বলি, তাহলে এটা কিন্তু হাইড্রোজেনের অণু, আর এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। এটা কিন্তু সোডিয়ামের পরমাণু, সোডিয়ামের অণু হয় না। শুধু অণু সোডিয়ামের না, এই কটা মৌল ব্যতীত 118টার মধ্যে এই কটা মৌল ব্যতীত আর কারোই অণু হয় না। আর বাকি যে মৌলগুলো আছে তাদের শুধুমাত্র আমরা পরমাণু লিখি। যেমন আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি লিখবো? Mg লিখবো। আমরা কখনোই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে Mg2, 3 এগুলো লেখা সম্ভব না। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি লিখবো? Ca লিখবো। কখনোই এটার সাথে 2, 3 এগুলো লেখা যাবে না। অর্থাৎ এই কটা মৌল ব্যতীত বাকি যে মৌলগুলো আছে তাদের শুধুমাত্র পরমাণু হয়, আর তাদের ক্ষেত্রে অণু হয়, পরমাণু হয়। তো সাধারণত অণুর যেহেতু সংকেত হয়, তাহলে এই কয়টা মৌলের সংকেত হচ্ছে কি যেটা, এগুলো হচ্ছে দ্বিপরমাণুক, ফসফরাস চতুর্থ পরমাণু, চতুর্পরমাণুক, অষ্টপরমাণুক, আর হ্যালোজেন গুলো হচ্ছে কি দ্বিপরমাণুক। এই যে নোটটা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে। কি বলা হয়েছে? উল্লেখিত মৌলগুলো ছাড়া পর্যায় সারণীতে অবস্থিত ধাতব এবং অধাতব সকল মৌলের প্রতীক এবং সংকেত কি হয়? একই হয়। আচ্ছা, এটা তো গেল হচ্ছে কি মৌলিক পদার্থের সংকেতের ক্ষেত্রে। এবার আসি বিভিন্ন যৌগিক পদার্থ বা যৌগের আণবিক সংকেত। তো এখানে আবার জৈব যৌগ আছে, অজৈব যৌগ আছে। তো আজকে আলোচনার বিষয় দেখবো হচ্ছে কি অজৈব যৌগ অংশ। তো অজৈব যৌগের সংকেত গঠনের ক্ষেত্রে প্রথমে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, প্রথমে সংকেত গঠনের সময় প্রথমে ধনাত্মক অংশ। তো আমরা সাধারণত ধনাত্মক অংশকে ধাতব অংশ বিবেচনা করি, তারপরে বসাইতে পারি ঋণাত্মক বা অধাতব অংশ। এটাকে সংক্ষেপে মনে রাখি আমরা এইভাবে, প্লাস মাইনাস। কখনোই প্লাস প্লাস, কখনোই মাইনাস মাইনাস, কখনোই মাইনাস প্লাস বসানো যাবে না। এই তিনটা কাজ কখনোই করা যাবে না। অর্থাৎ সংকেত গঠনের ক্ষেত্রে এটা কখনোই না। অজৈব যৌগের ক্ষেত্রে প্রথমে পজিটিভ অংশ, তারপরে নেগেটিভ অংশ, তারপরে কি হবে? যৌগটার সংকেত হবে। তো আমরা সংকেত গঠনের আগে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে 118টা মৌল, 118টা মৌলর চার্জ সংক্রান্ত বিষয়টা একটা আইডিয়া নেই। তো আমরা তো জানি পর্যায় সারণী কয়টা পর্যায় আছে, গ্রুপ আছে কয়টা? 18টি গ্রুপ। 18টি গ্রুপ
আর তোমার হচ্ছে থেকে 7টি পর্যায়, 7টি পর্যায়। 18টা গ্রুপের মধ্যে আমরা বলতে পারি 1 থেকে 13 পর্যন্ত যারা 1 থেকে 13 পর্যন্ত তারা হচ্ছে কি ধাতু। ধাতুগুলো সাধারণত কি করে, এক বা একাধিক ইলেকট্রন কি করে ত্যাগ করে। তো তার মধ্যে হচ্ছে কি গ্রুপ 1 এর মৌলসমূহ, গ্রুপ 1 এর মৌলসমূহ কি করে, রাসায়নিক বিক্রিয়ার সময় একটা ইলেকট্রন ত্যাগ করে। যে মৌল বা যে ধাতু যতটা ইলেকট্রন ত্যাগ করে তার মাথায় ততটা প্লাস লিখতে হয়। তাই গ্রুপ 1 এর মৌলসমূহের ক্ষেত্রে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলোর ক্ষেত্রে যদি আমরা আয়ন আকারে লিখতে চাই, আয়ন মানে হচ্ছে কি চার্জযুক্ত অবস্থায়, যদিও বলা হয়েছে যে এটা ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলা হয় আর ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুকে ক্যাটায়ন বলে। তো যদি আয়ন আকারে লিখতে চাই গ্রুপ 1 এর মৌলসমূহকে, তাদের মাথার উপরে কি লিখতে হবে, প্লাস লিখতে হবে। কেন? কারণ গ্রুপ 1 এর মৌলসমূহ রাসায়নিক বিক্রিয়ার সময় শুধুমাত্র একটা ইলেকট্রন ত্যাগ করে তার শেষ কক্ষপথ থেকে। একইভাবে গ্রুপ 2 এর মৌলসমূহের ক্ষেত্রে কি, গ্রুপ 2 এর মৌলসমূহ 4 সংখ্যা 2+। 4 সংখ্যা 2+ এর মানে কি, গ্রুপ 2 এর মৌলসমূহ বিক্রিয়ার সময় 2টা করে ইলেকট্রন ত্যাগ করে, এজন্য তাদের মাথায় কি 2+ লিখতে হয়। এই যে 2টা করে ইলেকট্রন। সংকেত গঠনের সময় তোমাকে এই 4 সংখ্যা জানতেই হবে, কোন মৌলের 4 সংখ্যা কত, নয়তো সংকেত গঠন করা যাবে না। তারপরে আছে কি বেরিয়াম, রেডিয়াম, অর্থাৎ গ্রুপ 2 এর মৌলের সময় 4 সংখ্যা হচ্ছে কি +2। আচ্ছা, তারপরে সচরাচর ব্যবহৃত গ্রুপ 1, 2 ব্যতীত আমরা যখন বিক্রিয়া করব বা সংকেত গঠন করব এই মৌলগুলো আমরা বেশি পাবো। জিঙ্কের স্থিতিশীল আয়ন হচ্ছে জিঙ্ক 2+, অর্থাৎ জিঙ্ক রাসায়নিক বিক্রিয়া করার সময় 2টা ইলেকট্রন ত্যাগ করে গ্রুপ 2 এর মতো। কপারের আবার 2টা চার্জ আছে, কপার একটা ইলেকট্রন ত্যাগ করে আবার 2টা ইলেকট্রন ত্যাগ করে। আয়রনেরও 2টা রূপ পাওয়া যায়, Fe2+ আর হচ্ছে Fe3+। তার মধ্যে যাদের একাধিক জারণ অবস্থা বা একাধিক চার্জ অবস্থা পাওয়া যাবে, তার মধ্যে তাদের যে কম সংখ্যাটা ওটার সাথে আস উচ্চারণ করতে হয় সাধারণত পুরাতন নিয়ম অনুযায়ী আস, আর যেটা বেশি এটার সাথে ইক উচ্চারণ করতে হয়। যেটা কম তার সাথে আস উচ্চারণ করতে হয়। এই যে এটা হচ্ছে কি আমরা কি উচ্চারণ করবো, আমরা যখন লিখবো তখন এর সাথে আস, আর এটার সাথে কি উচ্চারণ করবো, ইক। লেখা উঠতেছে না? তো যেমন এইটাকে কি বলবো আমরা, এটার যৌগগুলোকে বলবো কিউপ্রাস, এটার যৌগকে বলবো কিউপ্রিক। যেমন আমরা জানি কপার কাপরাম থেকে এসেছে ল্যাটিন নাম। তো এটার যৌগ যখন গঠিত হবে তখন আমরা বলবো কিউপ্রাস, কিউপ্রিক। এটার যৌগ যখন Fe2+ এর যৌগ গঠন গঠিত হবে তখন আমি বলবো ফেরাম থেকে আসছে যেহেতু, তাহলে কি ফেরাস, ফেরিক। নিকেলের একটাই পাওয়া যায়, সিলভার বিক্রিয়ার সময় একটা ইলেকট্রন ত্যাগ করে, গোল্ড বিক্রিয়ার সময় 3টা ইলেকট্রন ত্যাগ করে। মার্কারি আবার 2টা রূপ পাওয়া যায়, এটা হচ্ছে কি এটাকে বলা হবে মার্কিউরাস, এটার যে যৌগটা গঠিত হবে, এটার যে যৌগটা গঠিত হবে অর্থাৎ সর্বোচ্চ চার্জ বিশিষ্ট বলা হবে মার্কিউরি। আর 3 স্টেনাম থেকে যেহেতু আসছে তাহলে এটার উচ্চারণ হবে কি স্টেনাস, আর হচ্ছে কি স্টেনিক। গ্রুপ 1 এবং 2 ব্যতীত এই মৌলগুলোই সংকেত এবং রাসায়নিক বিক্রিয়ার সময় প্রচুর কাজে লাগে। তো তুমি চাইলে চার্জগুলো মুখস্থ রাখতে পারো। চার্জ সংখ্যা মুখস্থ ছাড়া তুমি সংকেত গঠন করতে পারবা না। এরপরে আসে হচ্ছে কি মৌলের ঋণাত্মক আয়ন। আমরা জানি ঋণাত্মক আয়নের আরেক নাম হচ্ছে অ্যানায়ন। তো হ্যালোজেন সমূহ গ্রুপ 17 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 17 এর যে মৌলগুলো আছে হ্যালোজেন সমূহ কি করে, রাসায়নিক বিক্রিয়ার সময় একটা ইলেকট্রন গ্রহণ করে। তো যে সকল মৌল রাসায়নিক বিক্রিয়ার সময় এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি নেগেটিভ চার্জ বিশিষ্ট বা অ্যানায়ন বলে থাকি। তো গ্রুপ 17 এর মৌল হ্যালোজেন সমূহ যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করে এই জন্য কি লিখবো -1, এবং তাদের মাথায় শীর্ষবিন্দুতে আমরা কি লিখবো মাইনাস লিখবো। আর হ্যালোজেন ব্যতীত আরো যে নেগেটিভ জিনিসগুলো লাগে সেগুলো অক্সিজেনের, সালফারের, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে, সালফার 2টা ইলেকট্রন করে, নাইট্রোজেন 3টা ইলেকট্রন গ্রহণ করে, ফসফরাস 3টা ইলেকট্রন গ্রহণ করে। তবে এই নেগেটিভ চার্জ বিশিষ্ট অধাতব মৌলের সময় উচ্চারণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি এই মৌলগুলো উচ্চারণ ক্ষেত্রে শেষে আইড উচ্চারণ করতে হবে, ড। এই যে আইড কি দেখো, এই যে এটার নাম কি বলবো আমরা, এটাকে কিন্তু আমরা কি বলবো এজ ইউজুয়াল ফ্লোরিন অণু বলবো আমরা। এটা ফ্লোরিন অণু, এটা হচ্ছে কি ফ্লোরিন পরমাণু। কিন্তু যদি এটাকে চার্জ আকারে লিখে মাইনাসে যেরকম, তাহলে এটা কিন্তু আমরা ফ্লোরিনও বলবো না, ফ্লোরিন পরমাণু বলবো, এটা কিন্তু আমরা বলবো ফ্লোরাইড। এই যে আইড উচ্চারণ করবো শেষে। তারপরে একইভাবে এটা শেষে কি উচ্চারণ করবো, ক্লোরাইড, ব্রোমাইড। আচ্ছা, তারপরে কি আছে O2-। এজ ইউজুয়াল এটা যদি এইভাবে থাকে আমরা বলি কি অক্সিজেন অণু, এটাকে বলি অক্সিজেন পরমাণু। আর যদি এইভাবে থাকে
চার জায়গায় থাকে, তাহলে কি এটার সাথে শেষে আইড উচ্চারণ করতে হবে। তাহলে এটা কি হবে? অক্সাইড। এটার নাম হচ্ছে কি সালফার। তাহলে এটার আয়নের নামটা কি হবে? সালফাইড। সালফাইড। এটা তো নাইট্রোজেন থেকে আসছে। নাইট্রোজেনের পরমাণু 3টে ইলেকট্রন গ্রহণ করলে কি হয়েছে? 3 হয়। তাহলে এটা উচ্চারণ হবে কি? নাইট্রাইট। নাইট্রাইট, শেষে আইড উচ্চারণ হয়। এটা কি হবে? ফসফাইড। তাহলে আমরা বুঝতে পারলাম যে নেগেটিভ চার্জ বিশিষ্ট সিঙ্গেল যে আয়নগুলো আছে তাদের সকলের শেষে, মৌলের শেষে কি উচ্চারণ করতে হবে? আইড উচ্চারণ করতে হবে। আচ্ছা, এই এতক্ষণ যে আলোচনা করলাম ক্যাটায়ন, গ্রুপ 1, গ্রুপ 2, এছাড়া যে আর ক্যাটায়ন গুলো আলোচনা করছি, বা পরবর্তীতে হ্যালোজেন এবং অন্যান্য ঋণাত্মক আয়নগুলো যে আলোচনা করছি, ওইগুলোর বাহিরেও আমাদের আরো কিছু জিনিসের প্রয়োজন। নাম তার হচ্ছে কি? যৌগমূলক। যৌগমূলক জিনিসটা আসলে কি? যৌগমূলক জিনিসটা হচ্ছে গিয়া একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটা গ্রুপ। একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটা গ্রুপ। যেমন এই যে এখানে দেখো, এখানে কি আছে? নাইট্রোজেনের একটা পরমাণু আছে। এখানে অক্সিজেনের কয়টা পরমাণু আছে? অক্সিজেনের 3টা পরমাণু আছে। হ্যাঁ, তো নাইট্রোজেনের একটি পরমাণু, অক্সিজেনের 3টি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এই আয়নটা গঠিত, এই যৌগমূলকটা গঠিত হয়েছে। তাহলে এই যৌগমূলকটা কি বলবো আমরা? নাইট্রেট। নাইট্রোজেনের একটা পরমাণু অক্সিজেনের 2টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? নাইট্রাইট। তো এগুলো যেই কাজটা করে সেটা হচ্ছে কি, তুমি দেখো এই যে ক্লোরাইড, এটা চার্জ কত? -1। এই যে নাইট্রেট, এটার চার্জ সংখ্যা কত? -1। অর্থাৎ যৌগমূলকের ডেফিনেশনটা এইভাবে আসছে, অনেক সময় একাধিক মৌলের অনেকগুলো পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি গ্রুপ বা গোষ্ঠী গঠন করে, যা একটি সিঙ্গেল পরমাণু নিয়ে আচরণ করে। অর্থাৎ এখানে যেমন ক্লোরাইডের চার্জ সংখ্যা -1, বা ক্লোরাইডের যোজনী আমরা বলতে পারি কত? শুধু 1। নাইট্রেটের চার্জ সংখ্যা কত? -1। এবং তোমার হচ্ছে কি তার যোজনী যদি আলোচনা করি তাহলে আমি বলবো কি 1। অর্থাৎ এই ক্লোরাইড যেরকম আচরণ করে, একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন যেভাবে বিহেভ করবে রাসায়নিক বিক্রিয়ার সময়, সংকেত গঠনের সময়, এই নাইট্রেটটাও সেম কাজটাই কি করবে। তাহলে এই গ্রুপ বা গোষ্ঠী যা একটি পরমাণুর আয়নের নিয়ে আচরণ করে, তাহলে এই গ্রুপ বা গোষ্ঠীকে কি বলা হয়? যৌগমূলক বলা হয়। যৌগমূলক 2 প্রকার, একটা ধনাত্মক আর হচ্ছে ঋণাত্মক। এখানে যেগুলো আছে সবগুলোই ঋণাত্মক যৌগমূলক। সংকেত গঠনের সময় এই যৌগমূলক গুলোর নাম ভালো করে ওই 400 মুখস্থ করতে হবে। এর কারণ হচ্ছে কি, আমরা তো শুধু সংকেত গঠনই করব না, সংকেতের আমার নামও তো লিখবো। তো নাম লিখতে গেলে এই যৌগমূলক গুলো এবং ওই যে চার্জ গুলো লাগবে সংকেত গঠনের সময়, আর নামকরণের সময় এই যৌগমূলক গুলোর নামগুলো লাগবে। সো এই যৌগমূলক গুলোর নাম অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। তারপর আরো কিছু যৌগমূলক আছে, থায়োসালফেট, পারক্লোরেট, পারম্যাঙ্গানেট, সবগুলো এই যে যৌগমূলক গুলো এখানে দেওয়া হয়েছে, যদি তুমি এইগুলো পড়ো এনাফ, বলা যেতে পারে তোমার একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত কভার হয়ে যাবে। যদিও আরো অনেকগুলো যৌগমূলক আছে, কিন্তু মোটামুটি এই কটা পড়লেই হবে। এই যে দেখো এখানে হচ্ছে 2টা কি আছে? 2টা আছে ধনাত্মক যৌগমূলক, আর বাকিগুলো কি হচ্ছে? ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক গুলো যেহেতু পজিটিভ, এটা ধাতুর ন্যায় আচরণ করে, আর ঋণাত্মক যৌগমূলক যেহেতু নেগেটিভ, ওগুলো অধাতুর ন্যায় আচরণ করে। তা আমরা এখানে দেখতে পেলাম যে যৌগমূলক। এবার আমরা আলোচনায় আসি, সংকেত আমরা তৈরি করব কিভাবে। একদম সিম্পল নিয়ম। মূল আলোচনার বিষয় হচ্ছে কি, ওই যে কিছুক্ষণ আগে যে আমরা ধাতব মৌলগুলোর চার্জ সংখ্যা, অধাতবের চার্জ সংখ্যা, যৌগমূলক এবং তার চার্জ সংখ্যা, ওইটা মুখস্থটাই বড় ফ্যাক্টর। আর সংকেত তুমি ইজিলি ভাবে তৈরি করতে পারবা। সংকেতে কি বলা হয়েছে দেখো, যে তুমি কার সাথে কার সংকেত তৈরি করবা, তোমার যা মন চায়, পজিটিভের সাথে নেগেটিভ যে কোনো একটা জিনিসে তুমি সংকেত গঠন করতে পারো, কোনো সমস্যা নাই। অল টাইপ অফ পজিটিভের সাথে নেগেটিভ তুমি সংকেত গঠন করতে পারবা। তো উভয় পরমাণু, কথাটা কি বলছে দেখো, উভয় পরমাণু বা মূলকের চার্জ বা যোজনী অসম। অসম মানে কি? সমান না। অথবা যদি গসাগু কি হয়? 1 হয়, তাহলে চার্জ সংখ্যাগুলো কি করতে হয়? কণিকভাবে স্থাপন করলে সংকেত গঠন করা যায়। তুমি দেখো সংকেত গঠন একদম ইজি। যেমন আমি একটা মৌল কল্পনা করি, সেটা হচ্ছে কি, এই যে ক্যালসিয়াম। আমরা জানি ক্যালসিয়াম গ্রুপ 2 এর মৌল। ক্যালসিয়াম যেহেতু গ্রুপ 2 এর মৌল, ক্যালসিয়ামের চার্জ সংখ্যা কত? 2+। আচ্ছা, তো
তো ক্যালসিয়ামের চার সংখ্যা 2 প্লাস। একইভাবে যদি আমরা কি আসি ফসফেটের কাছে আসি, ফসফেট হচ্ছে একটা যৌগমূলক, ফসফেটের চার সংখ্যা হচ্ছে কত 3 মাইনাস। ওই যৌগমূলক গুলো তুমি যদি মুখস্থ করো তাহলে এবার দেখো এই যে 2 আর হচ্ছে কত 3, এই যে 2 আর 3 গসাগু কত দেখো না, 2 ইনটু কত 1 কত 3, 3 ইনটু কত 1। আমরা জানি গসাগু কোনগুলো হয়ে থাকে, গসাগু হয় দুইটার মধ্যে সাধারণ যে সংখ্যাটা, সাধারণ যে সংখ্যাটা এই সংখ্যাটাই কি হয় গসাগু হয়। তা আমরা এখানে দেখতে পেলাম 2 আর 3 এর গসাগু হচ্ছে কত 1। 2 আর 3 এর গসাগু যেহেতু 1, আমরা কি করব এই চিহ্ন ছাড়া যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কোনাকুনি ভাবে একজনের শীর্ষবিন্দু, একজনের মাথার চার্জ আরেকজনের পায়ে এনে ফেলাবো। তাহলে এটার চার সংখ্যা এখানে দিব, এটার চার সংখ্যা কি এই অংশে দিব। যদি যাই দেই তাহলে পরে কি দাঁড়াইতেছে দেখো, 3 কে যদি আমি এখানে লিখি তাহলে কি হবে ক্যালসিয়াম 3, আর এই 2 কে লিখতে হবে কি ফসফেট। যেহেতু ফসফেট একটা যৌগমূলক, ফসফেট একটা যৌগমূলক, যৌগমূলকের ডান পাশে যদি কোনো সংখ্যা উল্লেখ করতে হয় অবশ্যই ব্র্যাকেট দিয়ে উল্লেখ করতে হবে, কিন্তু যদি সিঙ্গেল কোনো পরমাণু থাকতো তাহলে ব্র্যাকেটের প্রয়োজন ছিল না। তাহলে এখানে কত 2, তাহলে এখানে কি 2 লিখবো। একইভাবে আরো দেখো ক্যালসিয়াম কত 2 প্লাস, ক্লোরাইড এই যে মাইনাস। এখন তোমার প্রশ্ন তুমি কার সাথে কাকে বসাইবা, আমি আবারও বলি তুমি যে কোনো পজিটিভের সাথে যে কোনো নেগেটিভ বসায় সংকেত গঠন করতে পারবে এবং নামকরণ একদম ইজি। প্রথমে তুমি কি করবা, যে ধনাত্মক অংশ তার নাম উচ্চারণ করবা। নাম কি এটার ক্যালসিয়াম, এই যৌগমূলকটার নাম কি ফসফেট, তাহলে টোটাল যৌগটার নাম কি দাঁড়াইলো ক্যালসিয়াম ফসফেট। অর্থাৎ প্রথমে ধনাত্মক বা ধাতব অংশের নাম উচ্চারণ করতে হবে, তারপর হচ্ছে কি যৌগমূলকের নাম উচ্চারণ করতে হবে। তো এইটার যদি আমরা কাজ করি দেখো এটার চার সংখ্যা কত, এখানে আমরা দেখতে পেলাম যে ক্যালসিয়ামের চার সংখ্যা কত 2, ক্লোরাইডের চার সংখ্যা কত মাইনাস দেওয়া আছে। তো কোনো কিছু না দেওয়া থাকলে ওটার চোখে কত 1, 2 আর 1 এর গসাগু কত 2 ইনটু কত 1, 1 তাহলে আমরা কি লিখতে পারি 1 ইনটু কত 1, যেহেতু গসাগু কত 1 তো গসাগু 1 হলে এবার আমরা কি লিখতে পারি তার চার সংখ্যা কি তার পায়ে চলে আসবে, তার মাথার চার সংখ্যা তার মাথাটা কোথায় যাবে তার পায়ে চলে যাবে। তো যদি তাই হয় 1 উল্লেখ করার প্রয়োজন নাই বা লিখতে হয় না। তারপর আমি লিখলাম 1 আর 2 কি Cl2। দেখো ক্লোরিন কিন্তু যৌগমূলক না, ক্লোরিন কিন্তু একটা সিঙ্গেল আয়ন বা সিঙ্গেল পরমাণু। তো সিঙ্গেল আয়ন বা সিঙ্গেল পরমাণু যদি থাকে তাহলে এরকম ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, এরকম ব্র্যাকেট দিতে হয় না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ওই যে বলছে যে 1 লিখতে হয় না, তাহলে ক্যালসিয়াম Cl2 এটার নাম কি হবে, প্রথমে ধাতুটার নাম এটা কি ক্যালসিয়াম, এটা কি আছে Cl2, তাহলে এই টোটাল যৌগটার নাম হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা এখন কারো যদি এই গসাগুতে প্রবলেম হয় যে আমি গসাগু জিনিসটা বুঝতেছি না এক কিভাবে নির্ণয় করব, সেক্ষেত্রে আমি বলবো তুমি এত টেনশনে যায় না, তুমি দেখবা সংখ্যা দুইটা ভিন্ন কিনা। সংখ্যা দুইটা যদি ভিন্ন হয় কোনাকুনি বসায় দিলেই সংকেত হয়ে যায়। আমি আরো একবার কথাটা বলতেছি, যদি কারো মাথায় গসাগু জিনিসটা না ধরে যে আমি গসাগু জিনিসটা 1 এটা আমার নির্ণয় করা সম্ভব না, তাহলে তুমি টেনশন করো না, একদম ইজি। তুমি কি করবা এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কোনাকুনি কি করে দিবা বসাই দিবা, অর্থাৎ একজনের মাথার চার্জ আরেকজনের পায়ে আসবে, বসালেই তোমার সংকেত হয়ে যাবে। আর নামকরণটা একদম সিম্পল, প্রথমে ধাতুর নাম উচ্চারণ করতে হবে, তারপরে কি যৌগমূলকের নাম কি করতে হবে উচ্চারণ করতে হবে। আরো দেখো তুমি যা মন চায় তাই দিয়ে করো। যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত 2 প্লাস। আচ্ছা ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম 2 প্লাস এটা কি নাইট্রেট 2 আর 1 এর গসাগু কত 1, তাহলে কোনাকুনি বসালে কি হবে ম্যাগনেসিয়াম, এখানে 1 না বসালে সমস্যা নাই, ম্যাগনেসিয়াম এই 2 কোথায় যাবে এই নাইট্রেটের এখানে। যেহেতু নাইট্রেট একটা যৌগমূলক, যৌগমূলক হলে অবশ্যই তোমাকে কি করতে হবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তুমি তাহলে এটার নাম বলো, এর নাম তো সিম্পল, প্রথমে তুমি ধাতুর নাম উচ্চারণ করবে ম্যাগনেসিয়াম, তারপরে যৌগমূলকটার নাম হচ্ছে কি নাইট্রেট, তাহলে এটার নাম কি হলো ম্যাগনেসিয়াম নাইট্রেট। আমি আবারও বলি, যদি চার সংখ্যা অসম হয় সমান না হয় তাহলে কি করবা কোনাকুনি ভাবে বসায় দিলে সংকেত হয়ে যায়। তো সংকেত গঠনের সময় তুমি যদি দেখো যৌগমূলকের এখানে একাধিক সংখ্যা উল্লেখ করতে হয় তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, আর যদি যৌগমূলক না হয় এটা সিঙ্গেল পরমাণু হয় তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। এই ব্র্যাকেটের নিয়মটা তোমাকে জানতে হবে, যদি না জানো তাহলে কিন্তু কাটা যাবে। যেমন আমি আরো একটা সিঙ্গেল পরমাণু দিয়ে তোমাকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, আর এটা হচ্ছে কি নাইট্রাইট
উচ্চারণ করতে হবে। তো এখানে কি হচ্ছে 2 আর হচ্ছে কত 3, সরি এখানে ম্যাগনেসিয়াম কত 2 প্লাস, এটা পজিটিভ, পরেরটা কি হবে নেগেটিভ। তো যদি আমি এবার কি কোনাকুনি ভাবে বসাই কি হবে, সংকেতটা হবে সিম্পল Mg3 কি হবে N2। তুমি দেখো আমি কিন্তু এখানে কোনো ব্র্যাকেট দেই নাই, এই যে ব্র্যাকেট দেই নাই, এখানে কিন্তু ঠিকই ব্র্যাকেট দিছি, এই অংশটুকুর মধ্যে কিন্তু ব্র্যাকেট দিছি। এটা কেন ব্র্যাকেট দেই না, কারণ নাইট্রোজেন একটা সিঙ্গেল পরমাণু, সে কিন্তু যৌগমূলক না, যেহেতু যৌগমূলক না সব ব্র্যাকেট দেওয়া দরকার নাই। তাহলে এটার উচ্চারণটা কি হবে, প্রথমে এটা কি ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কি এটা কি, আমরা কিছুক্ষণ আগে এটা পড়ছি, এটা হচ্ছে নাইট্রাইড আয়ন, যেহেতু নাইট্রাইড তাহলে টোটাল যৌগটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। আচ্ছা এই তো গেল একটা রুলস। তারপরে আমরা আলোচনায় আসি, উভয় পরমাণু বা যৌগমূলকে চার্জ সংখ্যার গসাগু 1 ব্যতীত, কথাটা হবে 1 ব্যতীত, 1 ব্যতীত অন্য কোন সংখ্যা হলে ওই সংখ্যা দ্বারা উভয়ের চার্জ সংখ্যাকে ভাগ করে কোনাকুনি ভাবে কি করতে হবে, বসাইতে হবে। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে 1 হলে, আর এখন কি বলা হয়েছে 1 ছাড়া যদি অন্য কোন সংখ্যা হয়, যেমন দেখো এই যে কার্বনের চার্জ সংখ্যা কত 4 প্লাস, অক্সিজেনের চার্জ সংখ্যা কত 2 মাইনাস। তো তুমি যদি দেখো এখানে কি আসবে, 4 কে যদি আমরা অ্যানালাইজ করি 2 ইনটু কত 2 ইনটু কত 1, আর যদি আমরা 2 কে অ্যানালাইজ করি তাহলে কিন্তু 2 ইনটু কত 1, তাহলে কমন সংখ্যা কি 2, তাহলে এটার গসাগু কত বলো, গসাগু এই 2 আর 4 এর গসাগু হচ্ছে কত 2। তো গসাগু যদি 2 হয়, এই গসাগু দিয়ে আবার ভাগ করতে হবে তাদেরকে, তো 2 দিয়ে ভাগ করলে এটা কি হবে 2 প্লাস, আর এটা কত হবে মাইনাস। তো এই যে কথাটা কি বলছে, অন্য কোন সংখ্যা হলে ওই সংখ্যা দ্বারা উভয়ের চার সংখ্যাকে ভাগ করে কি করতে হবে, এবার ওই আগের মতো কোনাকুনি ভাবে বসাই দেবো। তো যদি আমি কোনাকুনি ভাবে বসাই তাহলে কি হবে, এই সংখ্যা 1 1 লিখতে হয় না সি, আর এই 2 যদি এখানে আসে তাহলে এটা কি হবে, নাম তার কার্বন ডাই অক্সাইড। আচ্ছা আরো দেখো এই যে ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটার নাম কি সালফেট, সালফেট এটা যৌগমূলক, উভয়ের চার সংখ্যা কত 2, তো 2 ইনটু 1, এটাও আমরা লিখতে পারি কত 2 ইনটু কত 1, তাহলে কমন কত 2 ইনটু 1, মানে কি গসাগু হচ্ছে কত 2। তো গসাগু যদি 2 হয় তাহলে এখানে আমরা কি করতে পারি, 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কি আসে প্লাস, আর এখানে কি আসে তোমার যে সালফেট কত মাইনাস। তারপরে কোনাকুনি ভাবে বসাইতে হবে, 1 বসাইলেও যা না বসাইলেও তা, নাম তার কি ম্যাগনেসিয়াম সালফেট, নামটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, প্রথমে দেখলাম গসাগু 1 হলে একটা রুলস কোনাকুনি বসাই দিতে হয়, আর পরে আমরা দেখতে পেলাম যদি গসাগু 1 ব্যতীত অন্য কোন সংখ্যা হয় তাহলে সেই সংখ্যা দিয়ে কি করতে হয়, তাদের যে চার্জ গুলো আছে চার্জ গুলোকে ভাগ করে কোনাকুনি বসালে কি হয়ে যায়, সংকেত হয়ে যায়। এবার তোমাকে আমি আরেকটা সহজ কথা বলি, তোমার মাথায় যদি এই গসাগু 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা না ঢুকে তুমি টেনশন করো না, তুমি বাদ দাও, এটা তো তোমাকে আমি রুলসে শিখেছি, সহজে মনে রাখার জন্য আমি তোমাকে বলি। হ্যাঁ সেটা হচ্ছে কি এরকম, যদি যদি গসাগু জিনিসটা তোমার মাথায় না ঢুকে তাহলে আমি বলি তুমি খালি দেখবা উভয়ের চার সংখ্যা সমান কিনা, যেমন দেখো এখানে ম্যাগনেসিয়াম আর এটা হচ্ছে কত সালফেট 2 মাইনাস, উভয়ের চার সংখ্যা সমান, তুমি কি করবা জানো, এই চার সংখ্যা বাদ দিয়ে এই দুইটা জিনিসকে পাশাপাশি বসায় দিবা, পাশাপাশি বসায় দিলে কি হয়ে যাবে, সংকেত হয়ে যাবে। তুমি যদি গসাগুর নিয়মে না আসতে চাও তাহলে বলছি, তাহলে এটার নাম কি রে বাবা ম্যাগনেসিয়াম, আর এটা কি সালফেট। তুমি আরো দেখো, এই দেখো সোডিয়াম প্লাস এই যে নাইট্রেট, এটার চার সংখ্যা যায়, এটার চার সংখ্যা তো, তাহলে এটা কি হয়েছে তোমার সোডিয়াম কত, এই যে নাইট্রেট, তারপরে কি আসলো অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে কত ফসফেট। এখানে আমরা দেখতে পেলাম যে অ্যালুমিনিয়ামের চার সংখ্যা যত ফসফেটের চার সংখ্যা তত, তার মানে গ্রুপের চার সংখ্যা সমান, সমান হলে তো টেনশন নাই, শুধু খালি পাশাপাশি বসায় দিলে কি হয়ে যাবে, সংকেত হয়ে যাবে। কারণ তার নাম কি, এই ধাতব অংশটুকুর নাম অ্যালুমিনিয়াম আর এই যৌগমূলকটুকুর নাম হচ্ছে কি ফসফেট, তাহলে এটার নাম হচ্ছে কি অ্যালুমিনিয়াম ফসফেট। তাহলে সহজ নিয়ম আমি তোমাকে বলে দিচ্ছি, যদি দেখো পজিটিভ আর নেগেটিভ উভয়ের চার সংখ্যা সমান হয়, উভয়ের চার সংখ্যা সমান হয়, এবার সমান যে কোনো সংখ্যা হোক না কেন পাশাপাশি বসায় দিলে সংকেত হয়ে যায়। আর নামটা কি, নামকরণটা কিভাবে করবা, নামকরণ তুমি নিজে করবা, প্রথমে কি ধাতুর নাম ম্যাগনেসিয়াম, আর এই যে যৌগমূলকের নাম তো তোমাকে মুখস্থ করতে হবে, এই যে কিছুক্ষণ আগে যে যৌগমূলকের চারটা দিয়েছে, তাহলে এটার নাম কি হবে ম্যাগনেসিয়াম সালফেট, এটার নাম কি সোডিয়াম, এটার নাম কি হবে
নাইট্রেট, তাহলে সোডিয়াম নাইট্রেট। এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, যৌগমূলকটার নাম হচ্ছে কি ফসফেট, তাহলে একসাথে অ্যাড করলে কি হয় অ্যালুমিনিয়াম ফসফেট। আচ্ছা, এটা তো গেল চার সংখ্যা সমান হলে। আর যদি সমান না হয়, তুমি ওই যে লসাগু গসাগু ওই নিয়মে যদি যেতে না চাও, ইজ এ ভেরি সিম্পল একটা নিয়ম, সেটা হচ্ছে কি দেখো, যদি সমান না হয় কোনাকুনি বসাই দিবে, এই যে কোনাকুনি। তবে ব্যতিক্রম যদি গসাগুর নিয়মে না যেতে চাও, তাহলে দুই দিন আবার ব্যতিক্রমে পড়ে আর কি, কার্বন ডাই অক্সাইড এটা বিশেষ করে। তাহলে এখানে কি হবে Al2O3, নাম তার কি অ্যালুমিনিয়াম অক্সাইড। আরো দেখো যদি সমান না হয়, Al2 কত, এই যে দেখো সালফেট কত 2-। তাহলে এখানে কিন্তু দুটো চার সংখ্যা সমান না, সমান যদি না হয় তাহলে কি হবে অ্যালুমিনিয়াম 2SO4। আমরা জানি যদি যৌগমূলক থাকে একাধিক সংখ্যা যদি উল্লেখ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তুমি যদি রুলস এর বাইরে যেতে চাও তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারো যে চার সংখ্যা সমান হলে এই চার্জ বাদ দিয়া বাকি যে অংশটুকু থাকে ওই অংশটুকু পাশাপাশি বসালে কি হয়ে যায় সংকেত হয়ে যায়। আর যদি সমান না হয় তাহলে কোনাকুনি বসালে কি হয়ে যায় সংকেত হয়ে যায়। তো বসানোর ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যৌগমূলক যদি একাধিক হয় তাহলে অবশ্যই তোমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আর যদি যৌগমূলক না থাকে, সিঙ্গেল কোনো পরমাণু হয়, তাহলে তার ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। সংকেত গঠনের এই দুইটা নিয়মই, এই দুইটা নিয়মে তুমি এবার হাজার হাজার প্র্যাকটিস করো, দেখবো হয়ে যাবে। তাছাড়া আমরা এবার একটু প্র্যাকটিস করে গেছি এক্সারসাইজ। আমি তো বেশি মৌল নিয়ে এক্সারসাইজ করতে পারবো না, তো যে কটা মৌল পারি ওই কটা মৌল নিয়ে এক্সারসাইজ করার চেষ্টা করি। তো মনে করি আমরা কি দিয়ে প্র্যাকটিস করব, অ্যালুমিনিয়াম দিয়ে প্র্যাকটিস করি, জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম যার যা ভালো লাগে তাই দিয়ে করো। তো আমি এখানে কয়েকটা অধাতব অংশ এবং যৌগমূলকের নাম লিখি। এটার নাম হচ্ছে গিয়ে কি অক্সাইড, এটার নাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি সালফাইড, আচ্ছা এটার নাম হচ্ছে গিয়ে কি সালফেট, এটা এই অংশটুকুর নাম হচ্ছে গিয়ে কি সালফাইড, তারপর হচ্ছে গিয়ে কি বাইসালফাইড। এই দুইটা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু একটু গ্যাঞ্জাম হয়। এটার নাম হচ্ছে গিয়ে কি সালফাইড ড, আর এটার ক্ষেত্রে কিন্তু উচ্চারণ হবে কি সাল, একই জিনিস খালি শেষে একটা ড আর এটা হচ্ছে কি ট, সালফাইড। যৌগমূলকের লিস্টটা যদি তুমি চেক দাও তাহলে দেখবা বানানগুলো আর কি। তাহলে অক্সাইড সালফাইড সালফেট সালফাইড, এই সালফেট সালফেট। এই যৌগমূলকগুলোর সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে ওটাকে আমরা বায়ো বলি, বাইসালফেটও বলি বা হাইড্রোজেন সালফেটও বলি আর কি, বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট সালফেট। আর এটার নাম হচ্ছে কি বাইসালফাইড বা হাইড্রোজেন সালফাইড। তো আমরা এখন এই অ্যালুমিনিয়াম দিয়ে এই সবার সাথে সংকেত গঠন করব। তো এই ক্ষেত্রে আমি গসাগু লসাগু নিয়মে যাব না, সহজ সরল নিয়মে যাব। এই 3+ দিয়ে এই পজিটিভ অংশ দিয়ে সবগুলো নেগেটিভের সাথে সংকেত গঠন করতে পারবা। তবে তুমি কিন্তু কখনোই অ্যালুমিনিয়ামের সাথে Na+4 এর গঠন সংকেত গঠন করতে পারবা না। তোমার এই যে Na+ এর সাথে সম্ভব না, প্লাসে কখনোই সংকেত হবে না, এটা বলা হয়েছে। প্লাসের সাথে যে কোনো নেগেটিভ অংশের সংকেত গঠন করতে পারবা। তাহলে এবার দেখো তুমি অ্যালুমিনিয়ামের সাথে যদি আমি সংকেত গঠন করি কার অক্সাইডের Al3+, অক্সিজেন কত 2-, আমরা এখানে দেখতে পেলাম চার সংখ্যা সমান না। চার সংখ্যা সমান না হলে কি করতে হয়, ক্রস করে কোনাকুনি ভাবে বসাইতে হয়। তো কোনাকুনি ভাবে যদি বসাই তাহলে কি হবে Al2O3। যেহেতু এটার নাম হচ্ছে অক্সাইড আর এই মৌলটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে এই যৌগটার নাম হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড। এই দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, তারপরে কি আছে দেখো অ্যালুমিনিয়াম 3+ আছে কি সালফাইড 2-। যদি কোনাকুনি চলে আসে সংখ্যাগুলো তাহলে কি হবে Al2S কত 3, নাম তার কি অ্যালুমিনিয়াম সালফাইড। তারপরে কি আসে অ্যালুমিনিয়াম সালফেট, এই যে অংশটুকু আমরা এখানে দেখতে পেলাম চার সংখ্যা সমান না। যেহেতু চার সংখ্যা সমান না তাহলে কোনাকুনি যদি করি তাহলে কি আসবে অ্যালুমিনিয়ামের পায়ে কি আসবে 2 আর সালফেটের এখানে কি আসবে 3। যেহেতু সালফেট একটা যৌগমূলক
যৌগমূলকের ক্ষেত্রে একাধিক সংখ্যা উল্লেখ করতে হলে অবশ্যই ব্র্যাকেট দিতে হয়। তাহলে এটার নাম কি হবে? অ্যালুমিনিয়াম, তারপরে যৌগমূলকটার নাম অ্যালুমিনিয়াম সালফেট। তারপরে যদি আসি আমি অ্যালুমিনিয়াম, তুমি দেখো পরে সংকেত হবে কার? সালফাইডের সাথে SO3 কত 2 মাইনাস কি হবে Al2SO3, তারপরে কি হবে 3 হবে অ্যালুমিনিয়াম সালফাইড। এইভাবে যতগুলো ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন দিছি ওগুলোর সাথে ঋণাত্মক যোগ এবং ঋণাত্মক আয়ন এবং যৌগমূলক সবগুলোর সাথে তুমি সংকেত গঠন করো এবং নামগুলো লিখো। তো শুধু যে যৌগমূলকের সাথে কিন্তু তা না, এই যে আমি কিন্তু এটা কিন্তু যৌগমূলক দেই না, এটা কিন্তু অক্সাইড আয়ন, এটা কিন্তু সালফাইড আয়ন, এটা যৌগমূলক, এটা যৌগমূলক। আচ্ছা, তারপরে আমরা আসি, এই যে আমরা সংকেত গঠন করলাম, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় কোথায়? নবম আর দশম শ্রেণীতে, সেটা হচ্ছে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক, এগুলো আমরা বুঝতে পারি না। অথচ অ্যাসিড ক্ষারক এই সংকেতের মধ্যেই নিহিত। আমরা যে সংকেত গঠন করলাম ওই সংকেত গঠনের প্রসেসে কিন্তু অ্যাসিডের সংকেত কোনটা ক্ষারকের সংকেত তুমি সহজেই বুঝতে পারবা। কিভাবে দেখো? প্রোটনের সাথে বা H প্লাসের সাথে, এই যে H প্লাসের সাথে OH ছাড়া ব্যতীত ওয়ার্ডটা উচ্চারণ করা হয়েছে। যে কোনো ঋণাত্মক যৌগমূলক যদি কার সাথে যুক্ত হয়? H প্লাসের সাথে যুক্ত হয়ে সংকেত গঠন করে। OH ছাড়া যে কোনো ঋণাত্মক যৌগমূলক যদি H প্লাসের সাথে যুক্ত হয়ে সংকেত গঠন করে সেটাই অ্যাসিড। H প্লাসের সাথে যে কোনো হ্যালোজেন যুক্ত হলেও অ্যাসিড। তাহলে আমরা আসলে প্র্যাকটিস করি, দেখো H প্লাস, এই যে H প্লাস কি OH ছাড়া ঋণাত্মক যৌগমূলক, OH হলে পানি হয়ে যায় আর কি, হ্যাঁ, তো এটা অ্যাসিড হয় না। তো ঋণাত্মক যৌগমূলক কি? আমি দিলাম হচ্ছে কি সালফেট। তাহলে এটার নাম কি? সংকেতটা আগে গঠন করি তারপর নামকরণ দেখি। তাহলে কি হয়? H2SO4। ইউপেক রুলস অনুযায়ী এটার নাম হবে হাইড্রোজেন সালফেট, কিন্তু সালফিউরিক অ্যাসিড হিসেবে এটা বেশি প্রচলিত, বাণিজ্যিক নাম, কমার্শিয়াল নাম। তাহলে এটা কি উচ্চারণ করবো আমরা? এটা হচ্ছে কি হাইড্রোজেন সালফেট। তাহলে এটা কি হবে? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তুমি H প্লাসের সাথে আরো কল্পনা করো, H প্লাসের সাথে দেখো এই যে আমরা এখানে কি দিলাম? কার্বনেট যৌগমূলক। কার্বনেট যৌগমূলক দিলে কি হবে? যদি আমি সংকেত গঠন করি তাহলে 2 এখানে চলে আসবে। তাহলে এখানে কি হবে? H2CO3। এটার নাম হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, কিন্তু এটাকে কার্বনিক অ্যাসিড নামে অধিক পরিচিত, কার্বনিক অ্যাসিড। তারপরে কি আছে দেখো, H প্লাসের সাথে যদি আমি নাইট্রেট দেই, এই যে নাইট্রেট, সংকেত গঠনে যেহেতু চার সংখ্যা সমান পাশাপাশি বসাইলে কি হয়ে যায়? সংকেত হয়ে যায়। তাহলে এটা কি হবে? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এইভাবে তুমি হাইড্রোজেন, কথা হচ্ছে কি H প্লাসের সাথে যে কোনো ঋণাত্মক যৌগমূলকের সংকেত গঠন করতে পারবা, যাই সংকেত গঠন করবে সেই অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে কি ঋণাত্মক যৌগমূলক। এবার আসি কার সাথে? হ্যালোজেনের সাথে। হাইড্রোজেনের সাথে যদি আমি কি করি দেখো, H প্লাস, এটা কি ফ্লোরাইড যুক্ত হয়ে যদি তোমার হচ্ছে কি HF গঠন করে, তাহলে এটার নাম কি হবে? যদি এটা গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে তার উচ্চারণ করতে হবে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস। কিন্তু যদি এটাকে পানিতে আমরা দ্রবীভূত করি, অর্থাৎ HF দিয়ে আমরা কি দিই? AQ দিই। AQ মানে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। অর্থাৎ এই HF গ্যাসটাকে যখন আমরা জলের মধ্যে দ্রবীভূত করব তখন এটার নাম হবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এর নাম কি হবে? হাইড্রোফ্লোরিক অ্যাসিড। সে যখন গ্যাস অবস্থায় থাকে তখন কিন্তু অ্যাসিড উচ্চারণ করা যাবে না, এই হ্যালোজেন অ্যাসিড গ্রুপ বলা হয় এগুলোকে। হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে কথাটা মাথায় রাখতে হবে। তাহলে এটার নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, এটার নাম হচ্ছে কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড। একইভাবে হাইড্রোজেনের সাথে যখন তুমি ক্লোরাইড অ্যাড করবা তখন কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে এখানে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোজা কথা, তুমি হাইড্রোজেনের সাথে যে কোনো হ্যালোজেনই তুমি কি করো না, যুক্ত করো না কেন, এগুলোকে বলা হয় হ্যালোজেন অ্যাসিড। তো এটার সাথে আমরা এখন কি দিতে পারি? HF, তারপরে কি দিতে পারি? HCl, HBr, তারপরে হচ্ছে কি HI। এই যা গঠন হয়েছে এই সবগুলোই অ্যাসিড। আশা করি আজকের পর থেকে অ্যাসিড চিনতে এবং অ্যাসিডের সংকেত লিখতে ইনশাআল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না, কারণ রুলস এইটাই, এর বাইরে কোনো রুলস নেই। তাহলে এখানে কি হয়েছে? আমরা দেখতে পেলাম হাইড্রোজেনের সাথে যে কোনো হ্যালোজেন যুক্ত হলে অ্যাসিড, হাইড্রোজেনের সাথে OH ছাড়া যে কোনো ঋণাত্মক যৌগমূলক
গঠন হয়ে যে যৌগটা গঠন করবে ওইটাও কি হবে, অ্যাসিড হবে। তারপরে দেখো ক্ষার এবং ক্ষারকের সংকেত। এখানে দেখো ধাতুর সাথে, এটাকে অক্সাইড বলা হয়, অক্সাইড আয়ন, আর এটা হচ্ছে কি যৌগমূলক, এটাকে বলে হাইড্রোক্সিল আয়ন, এখানে হাইড্রোক্সাইড আয়ন বলা হয়, হাইড্রোক্সাইড আয়ন। ধাতুর সাথে যে কোনো অক্সাইড বা হাইড্রোক্সাইড যদি যুক্ত হয় তাহলে যে যৌগ গঠন হবে তার নাম হচ্ছে কি ক্ষারক। এই যে তার নাম হচ্ছে ক্ষারক। ধাতুর সাথে যেমন যেমন ধাতু কি দেখো, সোডিয়াম একটা ধাতু, সোডিয়ামের সাথে কি অক্সাইডের যদি সংকেত গঠন করি তাহলে এখানে আমরা কি লিখবো, আমি বলবো এটা একটা ক্ষারক। সোডিয়ামের সাথে যদি আমি কি করি OH এর সংকেত গঠন করি তাহলে আমি বলবো এটা হচ্ছে কি কি ক্ষারক। অর্থাৎ ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড কে কি বলা হয়, ক্ষারক বলা হয়। আরো দেখো एग्जांपल, যে এখানে কি আছে ক্যালসিয়াম 2+ অক্সাইড 2- সংকেত কি হলো ক্যালসিয়াম অক্সাইড। তারপর হচ্ছে কি ক্যালসিয়াম 2+ OH- যেহেতু যৌগমূলক তাহলে এখানে কি দিতে হবে Ca কত OH2, তাহলে এগুলো হচ্ছে ক্ষারক। এই সবগুলোই হচ্ছে ক্ষারক। ক্ষারকের সংজ্ঞাটাই আছে এইভাবে, ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষারক বলা হয়। ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ধাতু কারা, গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত যতগুলো মৌল আছে সবগুলোই ধাতু। যেমন এখানে দেখো আরো, এই যে আমি নিলাম কি জিঙ্ক, জিঙ্ক 2+, এই যে জিঙ্ক অক্সাইড। তারপর হচ্ছে কি জিঙ্ক 2+ ওই সাথে যদি গঠন করে তাহলে কত জিঙ্ক কত হাইড্রোক্সাইড, তাহলে এগুলো আমরা কি বলবো, ক্ষারক বলবো। আয়রনের দেখো Fe2+, এই যে ফেরাস অক্সাইড। একই ভাবে যদি আমি এখানে কি করি OH এর সাথে সংকেত গঠন করি তাহলে এখানে কি ফেরাস হাইড্রোক্সাইড। আমি বলতে পারি এখানে যতগুলো সংকেত গঠন হয়েছে সবগুলোই ক্ষারকের সংকেত। অর্থাৎ ক্ষারকের ডেফিনেশন অনুযায়ী ধাতু অক্সাইড এবং হাইড্রোক্সাইড, অর্থাৎ ধাতুর সাথে অক্সাইড এবং হাইড্রোক্সাইড যুক্ত হলে যে যৌগ গঠিত হয় সেই যৌগগুলি ক্ষারক। আশা করি আজকের দিন থেকে আজকের পর থেকে ক্ষারক চিনতে তোমার কোনো প্রবলেম হবে না। ধাতুর সাথে যে কোনো অক্সাইড এবং হাইড্রোক্সাইড যুক্ত হলে হচ্ছে কি ক্ষারক। এবার ক্ষার চিনতে একটু জ্ঞান হবে। এই যে ক্ষার, ক্ষার আর ক্ষারক এক জিনিস না। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই কি নয়, ক্ষার নয়। তা আসলে এটা নিয়ে একটু অ্যানালাইজ করি। ক্ষার এবং ক্ষারকের পার্থক্য। আমরা ক্ষারকের ওইখানে দেখতে পেলাম যে কি হয়েছে, ধাতুর সাথে অক্সাইড और হাইড্রোক্সাইড যুক্ত হলেই হচ্ছে কি ক্ষারক। ক্ষারের ক্ষেত্রে যে বিষয়টা হয় এই যে এটা, ক্ষারের ক্ষেত্রে দুইটা শর্ত লাগবে, অর্থাৎ ওই যৌগগুলোর মধ্যে দুইটা শর্ত। অর্থাৎ যেই ক্ষারকগুলোর মধ্যে শর্ত নাম্বার 1 OH আছে, আর যে ক্ষারকগুলো কি হয় পানিতে দ্রবীভূত হয়। অর্থাৎ ক্ষারকগুলোর মধ্যে যারা এই দুইটা শর্ত মেনে চলে তাদেরকে আমরা কি বলি, ক্ষার বলি। আবার কথাটা বোঝার চেষ্টা করি। ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষারক বলা হয় এই ক্ষারকগুলোর মধ্যে যাদের মধ্যে OH আছে। তো OH যেহেতু আছে তাহলে অক্সাইডের কিচ্ছা বাদ, ধাতব অক্সাইড হবে না। কি হবে তাহলে, কি ধাতব হাইড্রোক্সাইড। তাহলে ধাতব হাইড্রোক্সাইড গুলোর মধ্যে যারা কি হয় পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলি, ক্ষার বলি। তাহলে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে OH আছে, প্রথম শর্ত পূরণ হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা পানিতে দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয়, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি বলবো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলবো ক্ষার এবং ক্ষারক দুইটাই। কিন্তু যদি তুমি ফেরাস হাইড্রোক্সাইডের দিকে আসো FeOH2, এটার মধ্যে OH আছে ঠিকই, এই প্রথম শর্ত পূরণ করে, কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয় না। যেহেতু এটা পানিতে দ্রবীভূত হয় না তাই আমি এটাকে শুধুমাত্র কি বলবো, ক্ষারক বলবো। আর এটাকে আমি কি বলতে পারি, ক্ষারও বলতে পারি, আবার কি বলতে পারি, ক্ষারকও বলতে পারি। দুইটাই কিন্তু ক্ষারক। তার মধ্যে এটা যেহেতু পানিতে দ্রবীভূত হয় তাহলে এটাকে আমরা কি বলবো, ক্ষার বলবো। আশা করি ক্ষার এবং ক্ষারকের মধ্যে কোনো ঝামেলা হবে না।
সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই কি নয়, ক্ষার নয়। ক্ষারক গুলোর মধ্যে যাদের মধ্যে ওএইচ আছে, শুধু ওএইচ থাকলেই হবে না, যারা আবার কি হবে, পানিতে দ্রবীভূত হবে, তাদেরকে কি বলা হবে, ক্ষার বলা হবে। এরপরে আমাদের আরো একটা প্রবলেম হয়, লবণ চিনতে সমস্যা হয়। আমরা মনে করি দৈনন্দিন জীবনে লবণ মানে আল্লাহ একটাই পাঠাইছে, সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম ক্লোরাইড, না, শুধু সোডিয়াম ক্লোরাইড লবণ না, সোডিয়াম ক্লোরাইড ছাড়াও তুমি কি করতে পারো, আনলিমিটেড লবণ তৈরি করতে পারো। তুমি তোমার মতো করে যে কোনো ধাতুর সাথে, যে কোনো, আমরা জানি ধাতু কারা, গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত মৌলগুলো হচ্ছে কি ধাতু, যে কোনো ধাতুর সাথে এটা হবে ঋণাত্মক যৌগমূলক, ঋণাত্মক যৌগমূলক, আর হ্যালোজেন যুক্ত হলেই কি হবে, লবণ। তো গ্রুপ 1 এর মৌল সমূহের মধ্যে কি সোডিয়াম আছে, যেমন সোডিয়ামের সাথে যদি আমি হ্যালোজেন ঋণাত্মক যৌগমূলক নিই, ঋণাত্মক যৌগমূলক আমি কি নিতে পারি, দেখো সালফেট, কি হবে, নাম তার সোডিয়াম সালফেট, এটা একটা লবণ, সালফেট লবণ। সোডিয়ামের সাথে দেখো সোডিয়াম, এটা কি হচ্ছে কার্বনেট, এটা কি হবে, কার্বনেট লবণ। সোডিয়ামের সাথে আরো দেখো, তুমি যা মনে চায় তাই যৌগমূলক নাও, নেগেটিভ, এর নাম কি হয়েছে, সোডিয়াম ফসফেট, এটা একটা লবণ, সোডিয়াম ফসফেট একটা লবণ। সোডিয়ামের সাথে যদি যে কোনো হ্যালোজেন যুক্ত হয়, লাইক এই যেরকম ক্লোরাইড, তাহলে এটার নাম কি হবে, সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ, এটা আমরা প্রচলিত জানি। সোডিয়ামের সাথে যদি নাইট্রেট যুক্ত হয়, সোডিয়াম নাইট্রেট, এটা একটা লবণ। সোডিয়ামের সাথে যদি তোমার হচ্ছে কি ফ্লোরাইড যুক্ত হয়, তাহলে আমরা কি বলবো, সোডিয়াম ফ্লোরাইডও একটা কি লবণ। অর্থাৎ এইভাবে তুমি আনলিমিটেড লবণ তৈরি করতে পারবা। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে দৈনন্দিন জীবনে রসায়নটাকে সহজ করার জন্য সংকেত গঠনের কোনো বিকল্প নাই। যেহেতু এটা বেসিক ক্লাস, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে খাতায় প্র্যাকটিস করো। হ্যাঁ, খাতায় প্র্যাকটিস করলে আশা করি রসায়ন সাবজেক্ট তোমার কাছে অনেকটা সহজ হয়ে যাবে আর কি। তো আজকে এই পর্যন্তই, তারপরে আমরা ধারাবাহিকভাবে বেসিকের বিভিন্ন সংজ্ঞা এবং বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।